ষষ্ঠ দিনে গড়িয়েছে ইসরায়েল ইরান সংঘাত। অব্যাহত আছে একে অপরের লক্ষ্যবস্তুতে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা। এ অবস্থার মধ্যেই মধ্যপ্রাচ্যে বাড়তি সেনা ও যুদ্ধ বিমান মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। এতে সংঘাতময় পরিস্থিতি আরও জটিল রূপ নেয়ার শঙ্কা বিশ্লেষকদের। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। তিনি এও বলেছেন, আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান জানার পরও এখনই তাকে হত্যা করা হচ্ছে না। গুরুত্বপূর্ণ মোড় নিতে যাচ্ছে ইরান ইসরায়েল সংঘাত। ইসরায়েলের মিত্র দেশ যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার ইঙ্গিত ক্রমশ জোরালো হচ্ছে। জি7 সম্মেলন থেকে আগে ভাগেই ওয়াশিংটনে ফিরে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সাথে প্রায় 90 মিনিটের বৈঠক করেন। যদিও এই বৈঠকের বিস্তারিত কিছু জানা যায়নি, তবে মঙ্গলবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প চেয়েছেন ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ। সোশ্যাল প্ল্যাটফর্মটিতে দেয়া পোস্টে ট্রাম্প আরও বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি কোথায় লুকিয়ে আছে তা জানে যুক্তরাষ্ট্র, তবে আপাতত তাকে হত্যার পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। ইরান ইস্যুতে ট্রাম্পের এই অবস্থান যদি একই রকম থাকে তাহলে বাঁচতে পারে যুদ্ধের দামামা, ধারণা বিশ্লেষকদের। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েন বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। পাঠানো হয়েছে বিমানবাহী রণতরী ও অতিরিক্ত ফাইটার জেট। পাশাপাশি ইউরোপে বাড়ানো হয়েছে ট্যাঙ্কার বিমানের সংখ্যা। বার্তা সংস্থা রয়টার্স দিচ্ছে এমন তথ্য। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের সাথে মিলে ইরানের বিরুদ্ধে যদি যুক্তরাষ্ট্র বিমান যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে তারা B2 স্টিলথ বোমার মাধ্যমে বাংকার বাস্টার বোমা ব্যবহার করতে পারে, যা ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলিকে ধ্বংস করতে সক্ষম। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আছে প্রায় 40,000 সেনা, যারা বিমান প্রতিরক্ষা, ফাইটার জেট ও শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করতে প্রস্তুত আছে। রাখি জেসমিন, চ্যানেল 24। 5 দিন পেরিয়ে ইরান ইসরায়েল সংঘাত কমার কোনো লক্ষণ নেই, উল্টো বাড়ছে হামলার তীব্রতা ও পরিধি। ইরানের যুদ্ধকালীন সেনাপ্রধানকে হত্যার দাবি করেছে ইসরায়েল। জবাবে ইসরায়েলের সামরিক গোয়েন্দা অধিদপ্তর ও মোসাদ কার্যালয়ে হামলা চালানোর দাবি করেছে ইরান। এদিকে চরম নিরাপত্তা ঝুঁকিতে ইরান ও ইসরায়েল ছাড়ার হিড়িক পড়েছে। বিভিন্ন দেশ নিজ নিজ নাগরিকদের অবিলম্বে দেশ দুটি ছাড়ার নির্দেশ দিয়েছে। ভয় আতঙ্কে নিরাপদ আশ্রয়ের খোঁজে তেহরান ছাড়ছেন হাজারো ইরানি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তেহরানবাসীদের অবিলম্বে রাজধানী খালি করার আহ্বান জানান। সংঘাত শুরুর পর নিজেদের বিমানবন্দরগুলোতে উড়োজাহাজের উড্ডয়ন অবতরণ বন্ধ রেখেছে ইরান ইসরায়েল। পরিস্থিতি এতটাই সংঘাতময়, ভারত, চীন, রাশিয়া, দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশ অবিলম্বে তাদের নাগরিকদের ইরান ও ইসরায়েল ছাড়ার নির্দেশ দিয়েছে। থাইল্যান্ড তো রীতিমতো সামরিক বিমান প্রস্তুত রেখেছে নিজেদের নাগরিকদের ফেরাতে। ইউরোপের কিছু নাগরিক জর্ডান হয়ে নিজ নিজ দেশে এরই মধ্যে ফিরেছেন। অবশ্য যুক্তরাষ্ট্র এই অবস্থায় মার্কিনীদের ফেরাচ্ছে না, কেননা সে অবস্থা নেই দুই দেশে। মধ্যপ্রাচ্যে কাঁপন ধরানো এই সংঘাতের পঞ্চম দিনে শত্রুর গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয় ও সামরিক গোয়েন্দা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান। এতে আগুন ধরে যাওয়ার কথা বলা হলেও কিছু নিশ্চিত করেনি তেল আবিব। মঙ্গলবার ভোরে তেহরান অন্তত 30টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে IDF, যার কয়েকটি আঘাত হেনেছে বলেও স্বীকার করেছে তেল আবিব। তেল আবিব দাবি করেছে গুপ্ত হত্যা করা হয়েছে ইরানের যুদ্ধকালীন সেনাপ্রধান আলী সাদমানিকে। গেল সপ্তাহে নিহত গোলাম আলী রাশিদের স্থলাভিষিক্ত হন আলী সাদমানি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে দাবি করেন, ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা এই সংঘাতকে আরও উস্কে দেবে না, বরং সমাপ্তি ঘটাবে। এছাড়াও ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প জানান, খামেনির অবস্থান জানে আমেরিকা, তবে আপাতত হত্যার পরিকল্পনা নেই ওয়াশিংটনের। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চলাকালীন ইরানের সর্বোচ্চ নেতা প্রতিনিয়ত টুইট করেছিলেন, ইসরায়েলের মৃত্যু হোক। আলোচনা কেবল একটি ছদ্মবেশ ছিল। এখন যা করা প্রয়োজন আমরা তা করছি। খামেনির মৃত্যু সংঘাতকে বাড়িয়ে তুলবে না, এটি সংঘাতের অবসান ঘটাবে। এ পর্যন্ত 2 শতাধিক ইরানির মৃত্যুর কথা নিশ্চিত করেছে তেহরান, যদিও মানবাধিকার সংস্থাগুলো বলছে এই সংখ্যা দ্বিগুণ। আর ইসরায়েল বলছে 4 দিনে 24 ইসরায়েলি নিহত হয়েছে ইরানের হামলায়। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। ভয়ঙ্কর পরিস্থিতিতে রয়েছেন ইরানে অবস্থানরত বাংলাদেশিরা। বিকেলে জরুরি ব্রিফিংয়ে এ তথ্য জানান
ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী বলেন, বাংলাদেশি রাষ্ট্রদূত সহ বাকিদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। শুরু হয়েছে স্থানান্তরের কাজও। ইরান ইসরায়েল সংঘাতে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছেই। পাল্টাপাল্টি আক্রমণে কেউ কারোর চেয়ে পিছিয়ে নেই। তেল আবিবের পাশাপাশি তেহরানেও বেড়ে চলেছে প্রাণহানি। এমন পরিস্থিতিতে ইরানে কেমন আছে বাংলাদেশিরা? শুধু তেহরান ও এর আশেপাশে বাংলাদেশি রয়েছেন প্রায় 400 জন। তাদের নিরাপদে থাকতে বলা হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। বলেন, ইরানে বাংলাদেশিরা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছেন। তেহরান থেকে যতটুকু দূরত্বে গেলে নিরাপদে থাকতে পারবে, তারা যেন ততটুকু দূরত্বে যে গিয়ে থাকে। খুব শীঘ্রই আমরা ওই 100 জনের মতো বাংলাদেশি যারা আমাদের সাথে যোগাযোগ করেছে তেহরানে আছে, তাদেরকে সহ আমাদের দূতাবাসে যত পরিবার আছে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য সকল ব্যবস্থা সম্পন্ন করব। মধ্যপ্রাচ্যে অন্যান্য যে দেশগুলি আছে, সেই দেশগুলির যে আমাদের বাংলাদেশের দূতাবাস সমূহ আছে, তাদেরকেও আমরা সতর্ক থাকার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। বাংলাদেশিদের সেখান থেকে স্থানান্তরের বিষয়ে সচিব জানান, এরই মধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে, তবে তাদেরকে তৃতীয় দেশে নেওয়াটা কঠিন। তার উপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে প্রয়োজনে বাড়তি অর্থ পাঠানো আরো কঠিন হয়ে দাঁড়িয়েছে। ইরানের উপরে এমবার্গো থাকার কারণে আমাদের ওখানে অর্থ প্রেরণ করার অত্যন্ত ডিফিকাল্টি আছে, যে কারণে এই ইভাকুয়েশনের জন্য বা নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য যে অর্থটি লাগবে, অর্থ আমরা পাঠানোর চেষ্টা করছি। ব্যাংকিং চ্যানেল তো ওখানে কাজ করে না, আপনারা জানেন। সম্প্রতি প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরে কেন দেখা হলো না ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে? জবাবে কিছু দেয় বাংলাদেশের দাবি করে বিষয়টিকে আর না বাড়ানোর আহ্বান জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। পরিচালনার অংশ ছিলাম, সুতরাং কিছুটা তো দায়ভার আমাদের উপরে আসেই। তবে আমি আপনাদেরকে যে অবস্থাটা বললাম, তাতে মনে হয় যে কোনো কারণে ওদের পক্ষে এই মিটিংটা করা সম্ভব হয়নি। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতবিরোধে সৃষ্টি হতে পারে বিশৃঙ্খল পরিস্থিতি। বিশ্লেষকরা এ শঙ্কা প্রকাশ করেছেন। তাদের পরামর্শ, ঐকমত্যের মাধ্যমে ভোটের তারিখ নির্ধারণের। আরও জানাচ্ছেন আশিকিন প্রিন্স। 2026 সালের ডিসেম্বরে নির্বাচন নিয়ে বিএনপির ক্রমাগত চাপের মুখে গেল 6 জুন প্রধান উপদেষ্টা ঘোষণা দেন আগামী বছরের এপ্রিলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। এর প্রতিক্রিয়ায় বিএনপি ক্ষুব্ধ হলেও স্বাগত জানায় জামায়াত ইসলামী ও এনসিপি। এর পরের সপ্তাহে লন্ডনে বহুল আলোচিত বৈঠকে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ব্যাপারে একমত হন প্রধান উপদেষ্টা ও তারেক রহমান। এতে বিএনপিতে স্বস্তি ফিরলেও নাখোশ জামায়াত ইসলামী ও এনসিপি। নির্বাচনের সময়সীমা নিয়ে রাজনৈতিক দল এবং সরকারের টানাপোড়েনের ভবিষ্যৎ কি তা এখনই বলার সময় না হলেও বিশ্লেষকদের শঙ্কা, ঐকমত্য ছাড়া তারিখ ঘোষণা হলে তৈরি হতে পারে বিশৃঙ্খল পরিস্থিতি। নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে না এপ্রিল হবে নাকি আরও 1 বছর পরে হবে, এটা আসলে পলিটিক্যাল পার্টিকে এক জায়গায় বসে ঠিক করতে হবে এবং উদ্যোগটা নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। ঐক্যমত যখনই না আসবেন তখন কিন্তু এক ধরনের ক্যাওটিক সিচুয়েশন হতে পারে, বিশৃঙ্খলা হতে পারে এবং ভিন্ন মত হলে সেই নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে। গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডার তো কোনো একটা দল না, সবাইকে আপনার স্পেস দিতে হবে। হ্যাঁ, আপনি কম বেশি হইতে পারে, কিন্তু স্পেস দিতে হবে, সবার কথাতে কথা বলতে হবে আপনাকে। তাই সেটা না করলে তো আপনি গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে সবচেয়ে বড় বিরোধিতা হলো সাংঘর্ষিক অবস্থা হবে এইটা, যে যদি আপনি সবার মতামতকে সম্মান না করেন। নির্বাচনের তারিখ নিয়ে দূরত্ব কমাতে অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনার তাগিদ দিলেন বিশ্লেষকরা। সাথে এও বললেন, নির্বাচন কমিশনের সাথে সমন্বয় জরুরি। ভোটার লিস্টে নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে, কারণ এখানে আওয়ামী লীগেরও ভোটার লিস্টে তো আওয়ামী লীগারদেরও নাম থাকবে। এখন আপনি যদি ইচ্ছাকৃতভাবে গোয়েন্দা লাগাইয়া ওই লোকগুলোকে স্ক্রিনিং আউট করে ভোটার লিস্ট থেকে বাদ দেন, তাহলে তো আপনার ইতিহাস রচনা হবে না, বরং ইতিহাসের কবর রচনা হবে। তবে দুই বিশ্লেষকই বলছেন, ফেব্রুয়ারিতেই সম্ভব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।
জুলাই মাসেই উপস্থাপন করা হবে জুলাই সনদ, এ কথা জানালেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। দ্বিতীয় পর্যায়ের বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদের ২টি ধারার বিষয়ে সম্মতি দেয় দলগুলো। একমত হয় সংসদে স্থায়ী ১০০টি নারী আসনের বিষয়ে। এদিন বৈঠকে অংশ নেয়নি জামায়াতে ইসলামী। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে, যেখানে অংশ নেন আমন্ত্রিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা, যদিও অনুপস্থিত ছিল জামায়াতে ইসলামী। মঙ্গলবার বেলা 11:15টায় শুরু হওয়া আলোচনায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন ও নারী প্রতিনিধিত্ব সহ বেশ কিছু ইস্যুতে নিজেদের মতামত দেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। প্রায় ৬ ঘন্টা আলোচনায় ২ দফায় সাংবাদিকদের আলোচ্য ইস্যুতে নিজেদের মতামত জানান বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সিদ্ধান্ত হয় অর্থ বিল ও আস্থা ভোট ছাড়া সংসদে দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন সংসদ সদস্যরা, যদিও কিছুটা ভিন্ন মত ছিল বিএনপির। আস্থা ভোট এবং অর্থ বিল এই বিষয়টায় সবাই একমত এসছে, কিন্তু একটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা একটা নোট অফ ডিসেন্টের মতো একটা সংযুক্তি থাকবে। আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে বাকি দুটো জিনিসও উল্লেখ করব। আমরা বলেছি সংবিধান সংশোধনী বিল এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয় দুটো আমরা ইশতেহারে উল্লেখ করব। যদি ম্যান্ডেট পাওয়া যায় তাহলে পরে আমরা এটা বাস্তবায়ন করব। এ সময় কমিশন ও কিছু ইস্যুতে সরকারের অবস্থান নিয়ে অভিযোগ করে এনসিপি। বিএনপির যে প্রস্তাব করছে যে পরের সংসদে গিয়ে রেটিফাই হবে এই প্রস্তাবনাগুলা, সেই দিকে প্রধান উপদেষ্টার বক্তব্য কিছুটা একদিকে হেলে যায়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে ঐকমত্য কমিশনে যে রাজনৈতিক দলগুলোকে ডাকা হচ্ছে, এখানে প্রায় ২৪ থেকে ২৮টি দল ডাকা হচ্ছে, কি পদ্ধতিতে ডাকা হচ্ছে। বৈঠক শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, জাতীয় সংসদে ১০০ আসন নারীদের জন্য স্থায়ী বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে। আরও বেশ কিছু বিষয়েও অগ্রগতি সন্তোষজনক। জাতীয় সংসদের যে স্থায়ী কমিটিগুলো আছে সেগুলোর মধ্যে এই ৪টি কমিটি সহ জনগুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত কমিটিগুলির সভাপতির পদ আসনের সংখ্যানুপাতে বিরোধী দলকে প্রদানের ব্যাপারে সকলেই একমত হয়েছেন। দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছে জাতীয় সংসদে নারীদের জন্য ১০০টি আসন স্থায়ীভাবে করার ব্যাপারে একমত হয়েছে সকলের। এর পদ্ধতি এবং প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করছি, এই আলোচনা অব্যাহত থাকবে। এর আগে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান, বুধবারের আলোচনায় অংশ নেবেন জামায়াতের প্রতিনিধিরা। আমরা আশা করছি যে জামাত ইসলামী আগামীকাল জয়েন করবে, তাদের সাথে আমাদের কথা হয়েছে। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ ও জুলাই যোদ্ধাদের আদর্শকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করতে অধ্যাদেশ জারি করা হয়েছে, যা জুলাই গণ অভ্যুত্থান, শহীদ পরিবার এবং যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ ২০২৫ নামে অভিহিত হবে। এজন্য জুলাই অধিদপ্তর প্রতিষ্ঠা ও এর কার্যাবলীও উল্লেখ করা হয় গেজেটে। অধিদপ্তরে থাকবে একটি তহবিল। ৮৩৪ জন শহীদ ও আহতদের যে তালিকা প্রকাশ করা হয়েছে তা এই অধ্যাদেশের অধীনে প্রণীত বলে গণ্য হবে। এছাড়া কেউ শহীদ পরিবার বা আহত হিসেবে মিথ্যা দাবি করলে তদন্ত সাপেক্ষে বিচারের বিধানও রাখা হয়েছে অধ্যাদেশে। ২৪ ঘন্টায় দেশে করোনায় মারা গেছে ২ জন। নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত ১৮ জন। রাতে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ২৪ ঘন্টায় ৩১২ জনের নমুনা পরীক্ষায় ১৮ জনের দেহে করোনা ধরা পড়ে। শনাক্তের হার ৫.৭৭%। করোনায় এ পর্যন্ত দেশে প্রাণ হারিয়েছে ২৯,৫০৬ জন। আক্রান্ত ২০,৫১,৮৭৬ জন। কুমিল্লার লাকসামে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ৩ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পুলিশ জানায়, মোবাইলে রিফাত নামে এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক হয় ভুক্তভোগীর। গত ৮ জুন তাকে খুঁজতে লাকসাম বাজারে যান ওই নারী। সেখানে অটোরিকশা চালক এনায়েতুর রহমান সাক্কুকে নিয়ে রিফাতকে খোঁজেন তিনি, কিন্তু না পেয়ে লাকসাম রেল স্টেশনের প্ল্যাটফর্মে যান। পরে সাক্কু তার সহযোগীদের সহায়তায় ধর্ষণ করে তাকে। এ ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা করে ভুক্তভোগীর ভাই। এরপর অভিযান চালিয়ে ধরা হয় তাদের। প্রথমবারের মতো দুদকের দুর্নীতির মামলার আসামি হলেন ক্রিকেটার সাকিব আল হাসান। ২৫০ কোটি টাকার বেশি পুঁজিবাজার থেকে কারসাজি করে আত্মসাতের অভিযোগে এই মামলা করে দুদক।
মামলায় সাকিবের সাথে আসামি আরো 14 জন। আমার, আপনার, সবার দেশটাকে দুর্নীতিবাজদের হাত থেকে রক্ষা করতে হবে, আর এর জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ছিলেন দুদকের দুর্নীতি বিরোধী শুভেচ্ছা দূত। সময়ের ব্যবধানে দুদকের মামলার আসামি হলেন তিনি। 5 আগস্ট পট পরিবর্তনের পর আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে পুঁজিবাজার থেকে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ আসে দুদকে। প্রায় 4 মাসের অনুসন্ধান শেষে দুদক জানায়, বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে সাকিব ও তার সহযোগীরা হাতিয়ে নিয়েছেন 256 কোটি টাকা। এর মধ্যে সাকিবের বিরুদ্ধে সরাসরি 2 কোটি 95 লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। মার্কেট থেকে 256 কোটি 97 লক্ষ টাকারও বেশি আত্মসাৎ করা হয়েছে। একই সাথে এই অর্থ স্থানান্তর রূপান্তরের মাধ্যমে 29 কোটি 94 লক্ষ টাকারও বেশি বিভিন্নভাবে স্থানান্তর করা হয়েছে এবং এটা মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ। সেই কারণে এই জনাব আবুল খায়ের, জনাব সাকিব আল হাসান সহ 15 জনের বিরুদ্ধে মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সংস্থাটির মহাপরিচালক জানান, সাকিব আল হাসান এখন ফৌজদারি মামলার আসামি। তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা আইনি পদক্ষেপ নিতে পারবেন। জনাব সাকিব আল হাসান বিনিয়োগ করে মার্কেট ম্যানিপুলেশনে যোগসাজশ করত সরাসরি সহায়তাপূর্বক সাধারণ বিনিয়োগকারীদেরকে শেয়ারে বিনিয়োগে প্রলুব্ধ করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের গুলশানের অবৈধভাবে ফ্ল্যাট নেওয়ার মামলায় রাজুকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম সহ সাবেক 9 কর্মকর্তাকে 22 ও 23 জুন তলব করেছে দুদক। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।